নাসেরের মিশন যেমন সফল হয়েছিল, তার সেনাবাহিনীর মিশনও ছিল সফল। তার জানার কোনো উপায় ছিল না সুলতান আইয়ুবী কৌশলের ফাঁদে ফেলে তিন বাহিনীর কমান্ডার সাইফুদ্দিনকে কতটুকু বিপর্যয়ে ফেলেছিলেন। পরাজয় অবশ্যম্ভাবী জেনে সাইফুদ্দিন সৈন্য সামন্ত ফেলে রেখেই রণাঙ্গন থেকে পালিয়েছিল। সাইফুদ্দিন পালিয়ে যাওয়ার পর আইয়ুবী সাইফুদ্দিনের চিফ কমান্ডার মোজাফফরউদ্দিনের পাল্টা আক্রমণের অপেক্ষায় ছিলেন। আইয়ুবী আশঙ্কা করছিলেন মোজাফফরউদ্দিন যদি যুদ্ধে অংশগ্রহণ করে তবে জবাবি হামলা করা ছাড়া ফিরে যাবে না। আইয়ুবীর আশঙ্কা ভিত্তিহীন ছিল না। মোজাফফরউদ্দিন ঠিকই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তিন বাহিনীর 1/4 কমান্ডার ছিল তার অধীনে। বাকিরা আইয়ুবী বাহিনীর প্রচণ্ড আক্রমণে টিকতে না পেরে পালিয়ে গেল। কিন্তু মোজাফফরউদ্দিন পালাল না, কারণ তার অধীনস্থ 1/4 সৈন্য ছিল রিজার্ভ। ওরা যুদ্ধের মুখোমুখি হওয়ার আগেই সাইফুদ্দিনের কমান্ড ভেঙে যায়। তার বাহিনী শোচনীয় মার খেয়ে পালাতে বাধ্য হয়। আইয়ুবী তার অভিজ্ঞতা ও বিচক্ষণতার আলোকে আন্দাজ করতে পেরেছিলেন মোজাফফরউদ্দিন অবশ্যই সুযোগের অপেক্ষায় থাকবে এবং সুযোগ মতো সে প্রচণ্ড আক্রমণ চালাবে। ওই ছিল আইয়ুবীর ষষ্ঠ ইন্দ্রিয়ের অনুভূতি। সাধারণ মানুষের ইন্দ্রিয় শক্তি 5টি হলেও বিশেষ ব্যক্তিদের এমন ধরনের নিরীক্ষণ ক্ষমতা থাকে যে এর দ্বারা তারা সাধারণের চেয়ে ভিন্ন কিছু আন্দাজ করতে পারেন। আইয়ুবীর এ ধারণাও ছিল তদ্রূপ। তিনি গোয়েন্দা ছড়িয়েছিলেন বহুদূর পর্যন্ত। সবাইকে নির্দেশ দিলেন, কারোর চোখে সেনাবাহিনীর অস্তিত্ব অনুভূত হলেই আমাকে দ্রুত সংবাদ পৌঁছাবে। আইয়ুবীর সৈন্যরা ভেবেছিল যৌথ বাহিনীর কমান্ডার সাইফুদ্দিন পালিয়ে গেছে এবং যুদ্ধ পুরোপুরি খতম। তাদের মতে শত্রু বাহিনীর কোনো জীবিত সৈন্য খুঁজে পাওয়া যাবে না রণাঙ্গনে। হয় সবাই পালিয়ে গেছে, অন্যথায় আহত নিহত হয়েছে। এলাকাটি ছিল আইয়ুবীর গোয়েন্দাদের জন্য দুর্গম। ঘন টিলা, ঝোপঝাড়, পর্বত সংকুল। যে কোনো টিলার আড়ালে ঘন ঝোপঝাড়ের মধ্যে গোটা একটা বাহিনী আড়াল করে রাখা কোনো কঠিন ব্যাপার ছিল না। আইয়ুবীর যে গোয়েন্দারা মুক্ত এলাকায় শত্রু বাহিনীর পেটের খবর বের করে নিয়ে আসতে সক্ষম ছিল, তারা এই দুর্গম অঞ্চলের সব টিলা আর পর্বতের আড়াল খুঁজে দেখার অবকাশ পেল না। মোজাফফরউদ্দিন যুদ্ধক্ষেত্র থেকে 2.5 মাইল দূরে একটি বড় পর্বতের আড়ালে গুহার মতো জায়গায় নিজের বাহিনীকে আড়াল করে রেখেছিল। সে তার তাঁবুতে বসে আইয়ুবীর উপর আক্রমণ করার পরিকল্পনা করছিল। খুব তাড়াতাড়ি চাচ্ছিল আইয়ুবীর উপর আঘাত হানতে। এমন সময় তার তাঁবুতে প্রবেশ করল তার আরও এক ডিপুটি। ডিপুটির সাথে অন্য এক লোক। নতুন কোনো সংবাদ আছে? জিজ্ঞেস করল মোজাফফরউদ্দিন। সালাউদ্দিন আইয়ুবীর সেনাবাহিনী বহাল তবিয়তে রয়েছে, বলল ডেপুটি। ও স্বচক্ষে দেখে এসেছে সবকিছু, ওর মুখ থেকেই শুনুন। ডেপুটির সাথের লোকটি মোজাফফরউদ্দিনের গোয়েন্দা। সে বলল, আইয়ুবীর সৈন্যরা আমাদের পালিয়ে যাওয়া সৈন্যদের রসদপত্র কুড়ায়নি, শুধু আহতদের উঠিয়ে নিয়েছে আর ওদের এবং আমাদের মৃতদেরকে আলাদাভাবে দাফন করছে। মৃতদের খবরের কোনো দরকার নেই আমার। জীবিতরা কি করছে ওদের সংবাদ বলো, বলল মুজাফফরউদ্দিন। যারা মারা গেছে তাদেরকে তো দাফন করতেই হবে, আর সেটি তারা করবে। এটা তোমার সংগ্রহের মতো কোনো সংবাদ নয়। সেটি বলো, আইয়ুবী কি তার সেনাদের অবস্থান কোনো হেরফের করেছে? তার সৈন্যদের ডানবাহু কি আগের অবস্থানে রয়েছে? সম্মানিত সেনাপতি, আমি সিপাহী নই, কমান্ডার। যে সংবাদটি পরিবেশন করছি তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুঝে শুনে চিন্তাভাবনা করে করছি। আমি আপনাকে খুশি করার জন্যে আপনার ক্ষোভের ভয় করে কিছু বলছি না। আপনি যেমন আইয়ুবীর জয়কে পরাজয়ে রূপান্তরিত করতে চান, আমারও প্রত্যাশা তাই। আপনার প্রতি আমার বিনীত অনুরোধ, আক্রমণ আয়োজন দ্রুত করুন, তাতে অসুবিধা নেই, কিন্তু তাড়াহুড়ো করবেন না। মেহরবানি করে আমাকে বলতে দিন। আমি বলতে চাই আপনার দৃষ্টি আইয়ুবীর ডান বাহুর দিকে, কেননা আপনার জন্য আইয়ুবীর ডান বাহুতে আক্রমণ সারানো সহজ হবে। কিন্তু আমি তার বাম বাহুকে পর্যবেক্ষণ করে দেখেছি, তার ডান বাহু আক্রান্ত হলে বাম বাহুতে অবস্থানরত সৈন্যদের খুব তাড়াতাড়ি টেনে এনে আঘাত প্রতিরোধ করতে সক্ষম হবে। তুমি বলতে চাচ্ছ সে তোমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করবে, তাই না? বলল মুজাফফরউদ্দিন। তার চাল আমি জানি। আমি এক অবস্থায় স্থির থাকব না। কখনো আমাদের সৈন্যদেরকে ছড়িয়ে দেব, আবার কখনো সংকুচিত করব। ওদেরকে খেলিয়ে খেলিয়ে নাস্তানাবুদ করব আমি। তুমি যা বলবে এসব অগ্রিম আমি বলে দিতে পারি। আইয়ুবী তার যে রিজার্ভ সৈন্য ব্যবহার করে আমাদের বাহিনীকে পরাজিত করেছে, ওদেরকে সে আবার পিছনের সারিতে সরিয়ে নিয়ে প্রস্তুত রেখেছে। আপনার ধারণা ঠিক, সে আমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করবে। আমি কবরের যে কথা বলছিলাম তা হলো আইয়ুবীর ডান বাহু সেখানে অবস্থান নিয়েছে। ওখান থেকে 1 ক্রোশ দূরে প্রায় 1,500-এর মতো হবে কবরের সংখ্যা। আপনি জানেন 1,500 কবর খননে কতটুকু জায়গায় গর্ত খোঁড়া হয়েছে। আপনি এভাবে হামলা করবেন যাতে আইয়ুবীর সৈন্যরা পিছনে সরে যেতে বাধ্য হয়, যাতে তারা খননকৃত কবরের কাছে চলে যায়। আপনি কি ভাবতে পারেন ওরা যখন সওয়ারি ঘোড়াগুলো নিয়ে গর্তগুলোতে পড়তে থাকবে, মৃতদেহ দাফনকৃত কবরগুলোর খোঁড়া মাটিতে ঘোড়ার পা তলিয়ে যাবে, তখন অবস্থা কি দাঁড়াবে? আইয়ুবীর ডান বাহুতে কি পরিমাণ সৈন্য রয়েছে
এবং এরা কতটুকু শক্তিশালী মনে হয় তোমার কাছে? অন্তত 1000 অশ্বারোহী আর 1500 পদাতিক সৈন্য হবে, বলল গোয়েন্দা কমান্ডার। এরা সম্পূর্ণ আক্রমণ প্রতিরোধের প্রস্তুত। এদেরকে অতর্কিতে আক্রমণ করা সম্ভব নয়। মুজাফফরউদ্দিনের সামনে খোলা নকশার এক জায়গায় সে হাত রেখে বলল, এখানে অবস্থান করছে শত্রু বাহিনীর ডান বাহু। আমার ধারণা এরা অন্তত 800 গজ দূরে দাঁড়িয়ে রয়েছে। এদের সামনের জায়গাটা খুব উঁচু নিচু। ওদের ডান পাশটা পরিষ্কার। আক্রমণের জন্য ডান পাশটাই বেশি উপযুক্ত মনে হয়, কিন্তু আক্রমণ সামনের দিক থেকেই করা উচিত। তাহলে এরা পিছিয়ে যেতে বাধ্য হবে। আমার আক্রমণ সামনের দিক থেকে হবে, ডান দিক থেকে হবে। ওদের খোঁড়া কবরগুলোকে ব্যবহার করব আমি, ডেপুটিকে বলল মুজাফফর। অপরিচিত কোনো ব্যক্তিকে কোথাও পেলে ধরে নিয়ে আসবে। এখানকার গোটা এলাকায় যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। কোনো সাধারণ লোক এই মুহূর্তে এদিকে আসবে না। গোয়েন্দা ছাড়া এদিকে আর কাউকে দেখতে পাবে না তুমি। কাজে অজ্ঞাত লোক পেলেই তাকে গ্রেপ্তার করতে হবে। অবস্থা দৃষ্টে মনে হতে পারে 2 অভিযাত্রীর হয়তো জানা ছিল না এই এলাকাটি যুদ্ধের অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। একজন অভিযাত্রী উঁটে আরোহণ করেছিল। সে ছিল বয়স্ক, দীর্ঘ ধবধবে সাদা দাড়ি, কান্তিময় চেহারা। তার উটে বোঝাই করা ছিল মালপত্র। অপর লোকটি উটের মিহার টেনে আসছিল। উভয়ে ছিল গ্রামীণ পোশাকে সজ্জিত। মুজাফফরউদ্দিনের নিয়ন্ত্রিত এলাকা অতিক্রম করছিল তারা। মুজাফফরউদ্দিনের গোয়েন্দারা জায়গায় জায়গায় উঁত পেতেছিল সুলতানের গোয়েন্দা শিকারের জন্য। অভিযাত্রীর নজরে পড়ে গেল মুজাফফরউদ্দিনের সেনাবাহিনী। অমনি এক সৈন্য ওদের থামাতে হাঁক দিল। সেনার হাঁক শুনে ওরা চলার গতি বাড়িয়ে দিল। এক অশ্বারোহী গিয়ে অভিযাত্রীদ্বয়ের পথ আগলে দাঁড়ালে থামল তারা। সৈনিক তাদেরকে বলল, আমার সাথে চলো। আমরা মুসাফির, তোমাদের আমরা কি ক্ষতি করলাম যে আমাদের যেতে বাধা দিচ্ছ? আমাদের পথ ছেড়ে দাঁড়াও। এ পথে যে কাউকে পাওয়া যাবে ক্যাম্পে নিয়ে যাওয়ার নির্দেশ রয়েছে, অতএব তোমাদের যেতে দেওয়া হবে না। অশ্বারোহী সৈনিক অভিযাত্রীদ্বয়কে তার সাথে ক্যাম্পে যেতে বাধ্য করল। তাদেরকে একটি তাঁবুর নিচে নিয়ে যাওয়া হলো। তাঁবু থেকে বেরিয়ে এলো এক কমান্ডার। কমান্ডার উভয়কে নানা কথা জিজ্ঞেস করল। তাদের জবাবে সন্দেহমুক্ত হয়ে গেল কমান্ডার। কিন্তু তাদেরকে জানানো হলো, তোমাদের যেতে দেওয়া হবে না। তোমাদের বন্দি নয়, মেহমান হিসেবে কদিন এখানে রাখা হবে। তারা বারবার প্রশ্ন করলেও পরিষ্কারভাবে এ কথা বলা হয়নি কদিন তাদেরকে এখানে আটকে রাখা হবে। এরাই ছিল প্রথম অভিযাত্রী যাদেরকে মুজাফফরউদ্দিনের সৈন্যরা তাদের এলাকা থেকে ধরে নজরবন্দি করে রেখেছিল। তাদের আর কোনো কথাই শোনা হলো না। 2 জন সৈনিকের হাতে ওদের তুলে দেওয়া হলো এবং বলা হলো, ওদেরকে তোমাদের তাঁবুতে রাখবে। যে 2 সৈনিকের তাঁবুতে অভিযাত্রীদ্বয়কে রাখা হয়েছে ওরা ঘুমিয়ে, উভয়ে নাক ডাকছে, কিন্তু বৃদ্ধের চোখে ঘুম নেই। সে যখন নিশ্চিত হলো সৈনিক 2 জন ঘুমিয়ে অচেতন, তখন সাথীকে খোঁচা দিয়ে জাগালো সে। উভয়ে হামাগুড়ি দিয়ে তাঁবুর দরজা পর্যন্ত পৌঁছল। দরজার সামনে গিয়ে উঁকি দিয়ে দেখে নিল বাইরের পরিস্থিতি। বাইরে কাউকে দেখতে না পেয়ে তাঁবু থেকে বেরিয়ে পড়ল 2 জন। তাঁবু থেকে কিছুটা দূরে গিয়ে বৃদ্ধ সাথীকে বলল, তুমি আমার কাছ থেকে ভিন্ন হয়ে যাও। যেদিক থেকে পারো ক্যাম্পের সীমানা পেরিয়ে যাও। ওরা ভেবেছিল ক্যাম্পে হয়তো সবাই ঘুমিয়ে। আসলে কঠোর পাহারার ব্যবস্থা করে রেখেছিল মুজাফফরউদ্দিন। ছায়ার মতো কিছু একটা নড়তে দেখে ডাক না দিয়ে অনুসরণ করল এক প্রহরী। ছায়াটি ছিল সেই বৃদ্ধ। সে প্রহরীকে দেখে লুকিয়ে পড়ল। প্রহরী এসে অনেক খোঁজাখুঁজি করল জিনিসপত্রের স্তূপের মধ্যে, কিন্তু বিশাল পণ্যের ফাঁকে বৃদ্ধ লোকটি এভাবে নিজেকে আড়াল করল যে প্রহরী তাকে খুঁজে বের করতে পারল না। প্রহরী চলে যাওয়ার পর বৃদ্ধ লোকটি অন্ধকারে পা টিপে টিপে জায়গা ছেড়ে আরও সরে আসলো। একইভাবে অপর এক প্রহরী বৃদ্ধের সাথীকেও দেখে ফেলল। মুজাফফরউদ্দিনের নিরাপত্তা ব্যবস্থা ছিল নিশ্ছিদ্র। সে জানত আইয়ুবের গোয়েন্দারা খুবই পারদর্শী। এরা মাটির নিচ থেকেও তথ্য সংগ্রহ করতে পারে। এজন্য সে সেনা ক্যাম্পে রাত্রিকালীন প্রহরার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল, যাতে আইয়ুবের কাছে তার কোনো তথ্য পাচার না হতে পারে বা আইয়ুবের ঝটিকা বাহিনী তার ক্যাম্পের ক্ষতি করতে সুযোগ না পায়। নির্দেশ মতো প্রহরীরা ছিল পূর্ণ সতর্ক। অপর এক প্রহরীর দৃষ্টি পড়ল বৃদ্ধের সাথীর ওপর, কিন্তু সে সন্দেহভাজনকে না ডেকে ওর পিছু নিল। বৃদ্ধের সাথীও প্রহরীর দৃষ্টি এড়াতে লুকিয়ে পড়ল। এদিকে অনুসরণকারী প্রহরীর সাথে কানামাছি খেলায় মেতেছিল বৃদ্ধ। এমত অবস্থায় বৃদ্ধ কিছুক্ষণ পর এমন এক জায়গায় লুকিয়ে পড়ল যে প্রহরী তাকে অতিক্রম করে সামনে এগিয়ে গেল। বৃদ্ধ তার কোমরের খঞ্জর বের করে ফেলল। প্রহরীর খবরদারি থেকে নিষ্কৃতির জন্য সে প্রহরীকে হত্যা করবে। খঞ্জর হাতে নিয়ে প্রহরীর অবস্থান পরখ করছিল বৃদ্ধ, আর ভাবছিল কোন দিক দিয়ে সে ক্যাম্পের বাইরে যেতে পারবে। ঠিক এই মুহূর্তে তার একেবারে পিছনে এসে দাঁড়ালো এক লোক। বৃদ্ধ অগ্রপশ্চাৎ না ভেবেই সেই লোকের বুকে খঞ্জর ঢুকিয়ে দিল। পরপর 2 বার বিদ্ধ করল বুকে ধারালো খঞ্জর। আত্মচিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল লোকটি। বৃদ্ধ সেখান থেকে পালানোর দিক ঠিক করছিল। এমন সময় পিছন থেকে তাকে একজন জাপটে ধরল।
বৃদ্ধ এমন তীব্র ঝটকা দিল যে ঝাপটে ধরা লোকটি দূরে ছিটকে পড়ল। ভোঁড় দৌড় দিল বৃদ্ধ ক্যাম্প থেকে পালিয়ে যেতে, কিন্তু হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। বৃদ্ধের পড়ে যাওয়ার সাথে সাথে যে জিনিসটির সাথে সে হোঁচট খেয়েছিল উঠে তাকে জাপটে ধরল। নিরাপত্তা রক্ষীদেরই কজন গাছের মতো শুয়ে পড়েছিল মাটিতে, সম্ভাব্য শত্রুকে ঘায়েল করতে। তাদেরই একজন বৃদ্ধকে ধরতে দৌড় লাগালো পিছে পিছে। দৌড়ে সে ধরে ফেলল বৃদ্ধকে, চিৎকার দিল তার সহযোগিতার জন্য। শত শত মশাল জ্বলে উঠল বিপদ সংকেত পেয়ে। প্রচণ্ড ধস্তাধস্তি করেও বৃদ্ধ মুক্ত হতে পারল না বহুজনের পাকড়াও থেকে। সবাই অবাক বিস্ময়ে লক্ষ্য করল দৃশ্যত বৃদ্ধের গায়ে এত তাকত যে প্রশিক্ষিত কয়েকজনের সাথেও যে শক্তির মহড়া করছে তা হতবাক করল তাদের। ধস্তাধস্তির এক পর্যায়ে বৃদ্ধের সাদা দাড়ি খসে বেরিয়ে এলো কালো দাড়ি, মুখোশের আড়াল খসে বেরিয়ে এলো তাগড়া জোয়ান চেহারা। সবাই তো অবাক, এ কি, এ যে সেই বৃদ্ধ, কিন্তু ওকে আমরা যেমন দেখেছিলাম সে তো সেরকম নয়। খুব কৌশলে কালো দাড়ির ওপরে সাদা দাড়ি প্রতিস্থাপন করে বৃদ্ধ সেজেছিল লোকটি। এবার বুঝতে কারো বাকি রইল না এই যে পাকা গোয়েন্দার কৌশলী কাজ। তাকে গ্রেপ্তার করে সেই জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে নিহত হয়েছিল অন্য আরেকজন। দেখা গেল নিহত লোকটিও ক্যাম্পের কোনো সৈনিক নয়, বৃদ্ধেরই সাথী। রাতের আঁধারে শত্রুসেনা মনে করে অগ্রপশ্চাৎ না ভেবেই ওকে হত্যা করেছিল এই ছদ্মবেশী গোয়েন্দা। ওদের উটের মালপত্র তল্লাশি করে দেখা গেল কোনো মালপত্র নেই, সবই ধোঁকাবাজি। তাকে ধরে নিয়ে গেল একজন সহ অধিনায়কের তাঁবুতে। সহ অধিনায়ক জেগে উঠল। সহ অধিনায়ক তাকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করল, কিন্তু তার মুখ থেকে কোনো তথ্যই উদ্ধার করতে পারল না। সম্পূর্ণ নীরবতা পালন করল ধৃত ব্যক্তি। তার মুখোশ দেখানো হলো অধিনায়ককে। মুখোশের ব্যাপারে পূর্ববৎ নীরব রইল সে। তাকে বলা হলো যে তোমার এই মুখোশকে তুমি কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। তোমাকে অবশ্যই স্বীকার করতে হবে যে তুমি আইয়ুবের সৈনিক, তোমার সহযোগীও আইয়ুবের গোয়েন্দা। কোনো কথাই বলল না অভিযুক্ত। তাকে বহু শাস্তি দেয়া হলো, নির্যাতন করা হলো, কিন্তু আইয়ুবের সাথে সংশ্লিষ্টতার স্বীকৃতি স্বীকার করল না। রাত পেরিয়ে গেল। সকালে মুজাফরউদ্দিনের সামনে হাজির করা হলো তাকে। বলা হলো রাতের সব ঘটনা। তার নকল দাড়ি, মুখোশ এবং উটের কৃত্রিম মালপত্র রাখা হলো মুজাফরউদ্দিনের সামনে। আলী বিন সুফিয়ানের শিষ্য তুমি, না হাসান বিন আবদুল্লার? জিজ্ঞেস করল মুজাফর। আলী বিন সুফিয়ান আইয়ুবের মিলিটারি গোয়েন্দা সংস্থার প্রধান, আর হাসান বিন আবদুল্লাহ তার ডিপুটি। অভিযুক্ত ব্যক্তি বলল, আমি এদের কাউকে চিনি না। মুজাফর বলল, তুমি না চিনলেও আমি চিনি তাদের। ওস্তাদ শাগরিদকে কখনো ধোঁকা দিতে পারে না, বুঝলে? আপনার বা আইয়ুবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনাদের সম্পর্কে কিছু জানার আগ্রহও নেই আমার। হতভাগ্য বন্ধু, শোনো। অভিযুক্তের কাঁধে হাত রেখে বলল মুজাফর, তোমার সাথে তর্কে যাব না আমি এ কথাও বলবো না তুমি অযোগ্য। তুমি নিজের যোগ্যতার পরিচয় দিয়েছ। ধরা পড়ে যাওয়া সৈনিকের জীবনে কোনো দূষণীয় ঘটনা নয়। তোমার দুর্ভাগ্য যে তোমার সাথী তোমার হাতে নিহত হয়েছে। তুমি শুধু আমাকে কথা বলো যে তোমার কোনো সাথী এখানকার পরিস্থিতি অবলোকন করে আইয়ুবের কাছে পৌঁছে গেছে কি, আর এ কথা বলো এই মুহূর্তে কোন কোন জায়গায় তোমার সৈন্য অবস্থান করছে এবং কোন দল কোথায় আছে। এসব কথার জবাব দিলে আমি কুরআনের শপথ করে বলছি, যুদ্ধ খতম হতেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তোমাকে সম্মানের সাথে এখানে রাখা হবে। আপনার কসমের ওপর আমার কোনো আস্থা নেই, কেননা কুরআনের বিশ্বাস থেকে আপনি বিচ্যুত, বলল অভিযুক্ত। আমি কি মুসলমান নই? ক্ষোভ হজম করে ধৈর্যের সাথে বলল মুজাফর। আপনি মুসলমান বটে, কিন্তু আপনি খ্রিস্টানদের সহযোগী। তুমি আমাকে যে অপবাদী দাও না কেন সবই আমি সহ্য করব, যদি আমার প্রশ্নের সঠিক জবাব দাও তুমি। তোমার মনে রাখা উচিত তোমার জীবন এখন আমার হাতের মুঠোয়। আল্লাহর কাছ থেকে আপনি আমার জীবন ছিনিয়ে নিতে পারবেন না। আপনি আমাদের সেনাবাহিনীতে ছিলেন। আপনি জানেন আমাদের প্রতিটি সৈনিক তার জীবন আল্লাহকে সোপর্দ করেছে। আপনাকে বলে দিচ্ছি, আমি সুলতানের একজন গোয়েন্দা, আমার সাথীও গোয়েন্দা দলের সদস্য। আমি এর বেশি কিছু বলতে পারবো না। জীবন্ত অবস্থায় আমার দেহ থেকে চামড়া তুলে নিলেও আমার মুখ থেকে আর কিছু শুনতে পারবেন না। এ কথাও আমি আপনাকে বলে দিতে পারি যে আপনার পরাজয় অবশ্যম্ভাবী। পায়ে রশি বেঁধে ওকে গাছের সাথে ঝুলিয়ে দাও। একটি বৃক্ষের দিকে অঙ্গুলি নির্দেশ করে তাঁবুতে চলে গেল মুজাফরউদ্দিন।